ফাতিমা আর আমাদের সাথে আছেন ডক্টর ফাতিমা খানম। ওনার সাথে পরিচয় আগে আমরা কি সাবজেক্ট আজকে হবে সেটা আমরা বলে দেই। আজকের সাবজেক্টটা হচ্ছে ফ্যাটি লিভার। আপনারা যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এই স্ক্রিন থেকে ফোন নাম্বার নিয়ে আমাদেরকে লাইভ কল দিতে পারেন। এখন চলি আমরা ফাতিমার সাথে আমরা পরিচয় করাই দিই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো? আলহামদুলিল্লাহ আপু। তো আজকে যে বিষয়টা আপনি বলতেছেন যে আমরা ডিসকাশন হবে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা কি, সেটা সিমটমটা কি, কেন সেটা হয় আমাদেরকে একটু বলেন। আচ্ছা, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূল করিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের জন্য হলো আমার শুভেচ্ছা নিরন্তর। আমাকে আজকে যে অনুরোধটি করেছে কানি, সেটা একটা অসুস্থতা, যেটা হচ্ছে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ করেছে। তো আমরা মূল আলোচনায় চলে আসি আপনাদের কাছে, যে ফ্যাটি লিভারটা কি। অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো সেই ব্যাপার নিয়ে আমি আলোচনা করছি। ফ্যাটি লিভার মানে ফ্যাট ইন দ্য লিভার। সোজা কথায় যদি আমি বলি যে আমাদের চর্বির, আপনারা কলিজা দেখেছেন, কলিজা যারা আমাদের বোনরা যারা বলছে, যারা কলিজা রান্না করেন, কলিজার মধ্যে কোনো চর্বি নাই, দেখেছেন তো? কোনো চর্বি থাকে না। ওটা একদম মানে একটা টুকরা, কালো টুকরা থাকে এবং সে রক্তে ভরপুর, কিন্তু ওখানে কোনো চর্বি থাকে না। তো কিন্তু হচ্ছে কি, সেখানে সেই জায়গাটা নর্মালি চর্বি থাকে না সেখানে, কিন্তু এইখানে তখন চর্বি জমে যায়। তো চর্বি জমে যাওয়া মানে হচ্ছে ফ্যাটি লিভার বলা হচ্ছে। তো এই যে চর্বি জমে যাওয়া এটা তিনটা ভাগে আমরা ভাগ করি চর্বি যাওয়াটাকে। যারা এক্সপার্টরা তার ভাগ করেন যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। যখনই 5%-এর উপরে যখন চর্বি পাওয়া যাবে আপনার লিভারের মধ্যে, আমার লিভারের মধ্যে যখন পাওয়া যাবে, তখন এটাকে বলে ফ্যাটি লিভার, গ্রেড 1, 5 to 10%। আবার 10 to 15% যদি থাকে তাহলে আমরা গ্রেড 2 বলবো, গ্রেড 2 ফ্যাটি লিভার। আর যদি আমরা মোর দেন 25% পাই তাহলে আমরা গ্রেড 3 ফ্যাটি লিভার বলবো। তো এর সুবিধাটা হচ্ছে কি, এটা প্রথম কথা হচ্ছে এটা এমন একটা, এটা আসলে কিন্তু কোনো জীবাণু দ্বারা রোগ নয়, কোনো কিছু হয়ে যে রোগ হয়েছে তা না। এগুলো কিন্তু আমি বলবো রোগও বলবো না, আবার রোগও বলবো। কোনো জীবাণু, সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন ধরনের জিনিস এসে আমাদের শরীরে বাসা বাঁধে, বিভিন্ন ধরনের অসুস্থতা তৈরি করে। কিন্তু ফ্যাটি লিভার তা নয়। কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে আমাদের কর্মদোষের ফল। সোজা কথা আমি বলি, আমাদের কর্মদোষের ফল। ফল বলতে কি, আমরা যারা অ্যাক্টিভ থাকি না, পরিশ্রম করি না, একদমই পরিশ্রম করি না, পরিশ্রমলেস থাকি, মানে আমাদের লাইফস্টাইলটা, নর্মালের যে লাইফস্টাইলটা হওয়া উচিত ছিল যেটা, সেই খাত থেকে আমরা যদি পরিবর্তন করে আমরা একটা অসুস্থ লাইফস্টাইল চালাচ্ছি, সেখান থেকে এটার উৎপত্তি। মেইন কারণ হচ্ছে এখান থেকে এটা উৎপত্তি, সেখান থেকে এই ফ্যাটি লিভারটা হয়ে যায়। তো এটা বর্তমানে মানে প্রতি 4 জনের মধ্যে 1 জন লোকের পাওয়া যাচ্ছে। 25% ওয়ার্ল্ডের মধ্যে দেখা যাচ্ছে 25% লোকের মধ্যে ফ্যাটি লিভারটা পাওয়া যাচ্ছে। তাদেরকে হয়তো অর্থ হচ্ছে যে আমরা আমাদের লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলেছি, আমাদের নর্মাল যে লাইফস্টাইল থাকা যায়, হেলদি যে লাইফস্টাইল, সেখান থেকে আমরা সরে আসছি, আর যার পরিণামে এগুলো হচ্ছে। তো এখন এই যে হয়ে গেল ফ্যাটি লিভারটা, তার মেন কারণ হচ্ছে দুটো হচ্ছে। একটা হচ্ছে যে অ্যালকোহলিক, যারা অ্যালকোহল খায়, খুব বেশি অ্যালকোহল খায়, মানে আমরা তো ধরেন খাই না, আমাদের মধ্যে খুব কম, খুব রেয়ার পাবেন যারা অ্যালকোহলিক। কিন্তু অন্য ধর্মের মধ্যে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা কিন্তু, বা দেশের লোক যারা আছে, তারা কিন্তু তাদের কমন জিনিস, তারা খায়, অ্যালকোহল ড্রিঙ্ক করে, বেশি এক্সেসিভ ড্রিঙ্ক করে, যার জন্য সেখানে ফ্যাটি লিভার হয়, একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে নন অ্যালকোহলিক, মানে অ্যালকোহল ছাড়াই নর্মাল যে লাইফস্টাইল আমাদের আছে, নর্মাল খাওয়া দাওয়া, আমরা যেগুলো হালাল বলে যেগুলো খাই, সেখান থেকেও কিছু জিনিস আছে যেগুলোর থেকে ফ্যাটি লিভার হয়। এখন অসুবিধাটা হচ্ছে কোথায়? অসুবিধাটা হচ্ছে যদি কেন এত সমস্যা?
সমস্যাটা এই যে হচ্ছে যে ফ্যাটি লিভার যদি হয়ে যায় তো আস্তে আস্তে বাড়তে বাড়তে এক সময় চলে আসবে যখন কি হবে, তখন আপনার লিভার সিরোসিস বা ক্যান্সার হবে, দুইটার একটা, আইদার লিভার সিরোসিস আর অথবা। তো এই দুইটা রোগ কিন্তু আবার এই দুইটা রোগের কোনো ওষুধ নাই আমরা জানি। তাহলে আপনি বলছেন ফ্যাটি লিভার থেকে as a result of fatty liver you can get ক্যান্সার, আবার এটার থেকে লিভার সিরোসিস হতে liver পারে। cirrhosis. তো লিভার সিরোসিস হলে আমি জানি সেটার পুরো লিভারটা নষ্ট হয়ে যায়, কোনো কাজ করে না। আবার ক্যান্সার হলেও তো বুঝতেই পারছেন কি হচ্ছে। তো এখন এই লিভার ছাড়া তো মানুষ বাঁচতে পারবে না, মানে যত খাবার দাবার আমরা খাই সব কিছু কিন্তু মেটাবলিজম হয় আমাদের লিভার ছাড়া তো বাঁচতে পারবো না আমরা। সুতরাং আমাদের এই জন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, হ্যাঁ, যে জাতের। এখন কথা হচ্ছে আপনি বলছেন যে সাইন সিমটম কি, মজার জিনিস হচ্ছে এটার কোনো সাইন সিমটম পাওয়া যায় না। যাদের লিভার ফ্যাটি লিভার হয়েছে তারা টেরই পান না কখন কোন দিকে হয়েছে, কোনো সাইন সিমটম সাধারণত থাকে না। তো তারা কি করেন, তারা টের পান না, হয়তো দেখা গেছে অন্য কোনো রোগের জন্য, অন্য অসুস্থতার জন্য হয়তো সিটি স্ক্যান করা লাগতেছে, আলট্রাসাউন্ড করা লাগতেছে, এইসব কাজ যখন করা যায় অন্য কোনো ব্যাপারে, ডাক্তাররা অন্য কোনো রোগ হয়েছে সেটার জন্য একটা আলট্রাসাউন্ড করা লাগবে পুরো অ্যাবডোমেনের, পুরো পেটের, সেটা করে তখন ডাক্তার হয়তো ও আপনার তো ফ্যাটি লিভার। উনি কিন্তু একদমই টের পান না, 5 to 10% ফ্যাটি লিভার হয়ে বসেই আছে, উনি জানেনই না যে হয়েছে কিনা, কিন্তু তখন ধরা পড়লো যে ফ্যাটি লিভার। না, রক্ত পরীক্ষা সাধারণত ধরা পড়ে না, এই ফ্যাটি লিভারটা তখনই আলট্রাসাউন্ডে বেশি ধরা পড়ে। তো ধরা যখন তখনই বললো ফ্যাটি লিভার হয়ে গেছে। তো এখন কথা হলো আবার যদি কখনো কখনো একটু দেখা দেয় কোনো সিমটম, তো অনেক সময় অনেকে বলতে পারেন আমার পেটের ডান দিকে হালকা হালকা ব্যথা করে, একটু পেটের ডান দিকে একটু ব্যথা করে, এটা বলতে পারেন। আবার অনেকে বলবেন যে আমার খুব দুর্বল লাগে, হ্যাঁ দুর্বল লাগে, আমার টায়ার্ডনেস লাগে খুব বেশি, আমি চলতে পারি না, হ্যাঁ খুব টায়ার্ডনেস, এটা বলতে পারেন কেউ কেউ। নতুবা পাবেন না, কিন্তু একমাত্রই আমরা যখন যাব আলট্রাসোনোগ্রাম করব, তারপর আবার ব্লাড টেস্টও কিছু আছে, এসজিটিপি এসজিওটি এগুলো আছে, এগুলো করে দেখা যেতে পারে। তো এগুলো পরে কিন্তু তখনই ধরা পড়লো আপনার হচ্ছে কি ফ্যাটি লিভার। তাইলে ওই স্টোমাক কোনো সমস্যা হবে না তাহলে ফ্যাটি লিভার? স্টোমাকের কোনো অসুবিধা হয় না, কিন্তু যখন ফ্যাটি লিভার বেশি হয় এই জিনিসগুলো আপনি যে খাবার দাবার খাচ্ছেন এগুলো তো আলটিমেটলি আপনার লিভারে যাবে। লিভার থেকেই মানে ফাইনাল মানে মেটাবলিজম যেটা মানে কি বলে হজম যেটা, সেটা ফাইনালি ওইখানে হয় আপনার শরীর থেকে যাওয়া, ওখান থেকে আপনার লিভার থেকে ওই জিনিসগুলোকে আপনাকে পাঠিয়ে দেওয়া যে বিভিন্ন সেলে আপনার শক্তি। কিন্তু আপনার লিভার যদি ভালো না থাকে, লিভার যদি ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে তো আপনি যতই খাওয়া দাওয়া করেন ওই খাওয়া দাওয়া তো কাজে লাগবে না, আপনার লিভার ছাড়া কাজে লাগবে না। কারণ কাজে লাগায় শেষ দিকে স্টোমাকের কাজ হচ্ছে আপনার খাবার দাবার থেকে গ্লুকোজ বের করে আনা, সেই গ্লুকোজটা কাজে লাগাবে কে? লিভার। তো লিভার যদি নষ্ট থাকে, খারাপ থাকে, তার অ্যাকশন যদি কম থাকে, তো সে তো ওই কাজটা করবে না, আপনার দুর্বল লাগবেই, আপনার আপনি যতই খান দুর্বল লাগবে। তো এখন যেটা হচ্ছে যে আমরা যখন এটা হয়ে গেল আমরা করণীয়টা কি, এটা কিন্তু একটা পরিষ্কার কথা আমি বলে দিচ্ছি যে এই যে হয়ে গেল লিভার ফ্যাটি লিভার, আপনি বলে ওষুধ দেন, ডাক্তারের কাছে যাবেন, কোনো ওষুধ নাই, ফ্যাটি লিভারের কোনো ওষুধ নাই। তাহলে করণীয়টা কি? আজ পর্যন্ত কোনো ওষুধ নাই, ফ্যাটি লিভার কোনো ওষুধ নাই। এখন তাহলে হ্যাঁ করণীয় আছে অনেক কিছু, আছে, করণীয় করতেই হবে, করণীয় আছে। করণীয়টা কি? করণীয়টা যদি বলেন তো প্রথম কথা হলো যে এই যে ফ্যাট যেটা জমেছে, আপনি খাচ্ছেন বেশি, তাহলে এই চর্বিগুলা আপনার সমস্ত শরীরে জমতেছে, পেটের মধ্যে জমতেছে, সমস্ত শরীরে জমতেছে, আপনার হার্টেও গিয়ে জমতেছে, আপনার শিরা উপশিরার মধ্যে জমতেছে, তো অটোমেটিক লিভারেও জমতেছে। আপনি যখন বেশি খাচ্ছেন, আপনি অ্যাক্টিভ যখন না, খেয়াল করেন মূল কারণটা হচ্ছে আপনি পরিশ্রম করেন না, আপনি একদমই কোনো পরিশ্রম করেন না। আপনি যখন একদমই কোনো পরিশ্রম আমরা বলি সারাক্ষণ, দুনিয়াটা কি হয়েছে খেয়াল করে দেখেন, দুনিয়াটা হয়েছে কি এখন বর্তমান যুগে সব ইন্টারনেট সিস্টেমের উপর, সব মেকানাইজড, আমাদের কিছুই করতে হবে না, সারাক্ষণ বেশি দিনের মধ্যে 24 ঘন্টায় আমি ব্যস্ত থাকতেছি, একদম এই
24 বাচ্চারা বলেন, আমরা বলি 24 ঘন্টা ব্যস্ত থাকতেছি বসে 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 বসে। আমার ব্রেনটা দিয়ে কাজ করে আমি সময় নেই, আমার দম ফেলার সময় নেই, কিন্তু আমি শারীরিক পরিশ্রম যেটা ওইটা কিন্তু করতেছি না। প্রত্যেকটা কাজই কিন্তু আমার মেশিনের উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে মেকানাইজড হয়ে গেছি আমরা, এটার পরিণাম এই কারণ। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে মানুষের ন্যাচারাল লাইফটা কী ছিল? ন্যাচারাল নিজে কাজ করা, হাঁটা চলা, চাষবাস করা, খাওয়া দাওয়া করা, বাজার হাট করা, সব কিছুই আপনি যখন করবেন। আপনি খেলাধুলা করা, বাচ্চারা খেলাধুলা বাইরে, এখন কি বাচ্চারা খেলাধুলা করে? নাই, সব গেম তো ওখানে বসে বসে গেম করতেছে। তারপরে এই যে করতেছে, তাহলে আমার তো দরকার নাই তো। আমরা মেকানিজম, আমরা সংসারে আমরা কাজ করতেছি, আমরা কি সাপোজ ধর ঘরের মধ্যে অনেক কাজ, সব মেশিনারি রেডিমেড, বাজার থেকে কিনে আনতেছি, ঢালতেছি, গরম করতেছি, খাচ্ছি, আচ্ছা এটা চলে গেল। তারপরে যারা হয়তো রান্নাবান্না করছে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাবান্না করতেছি, ঘরটা গোছাচ্ছি, মেশিন দিয়ে একটু গোছাই। আমরা ঘামেই না আমাদের শরীর এই কাজগুলো করে গিয়ে সারাক্ষণ। আমি বলবো যে মায়েরা বোনেরা সবসময় কী করেন, কাজের ব্যস্ত, ওদের দম ফেলার সময় নেই, কিন্তু কি কাজ? এখান থেকে হাঁটাহাঁটি, একটুখানি হাঁটাহাঁটি, শরীরে ঘাম ঝরে না, কোনো মেহনত। কিন্তু আপনি গার্ডেনিং একটু কাজ করেন, দেখুন আমরা ঘাম ছুটে যাবে। আপনি হাঁটেন, সাঁতার কাটেন, দৌড়ান, দেখেন ঘাম ঝরে যাবে। কিন্তু সেগুলো কোনো কাজ করতেছে না, কোনো কাজে এরকম কাজ করছে না। কাপড়গুলো ধোয়া হচ্ছে মেশিনে, এগুলো যদি আমরা নিজে কাচতাম তাহলে তো আমাদের বডিটা নড়তো, কিন্তু আমরা সেটা করতেছি না, সব মেকানাইজড। তো এই জন্য হচ্ছে কি, এই যে লাইফস্টাইলটা আমাদের কমপ্লিট চেঞ্জ করে ফেলছি, এর পরিণামে এই ফ্যাটি লিভার আসতেছে। তারপরে দেখেন এখন তো আবার আরেকটা জিনিস আছে, একটা গেল এক নম্বর যে আমি বললাম আপনাকে যে হচ্ছে এই কথা কি যে বললাম প্রথমে, শারীরিক পরিশ্রম একদমই আমাদের নাই। তারপরে হচ্ছে এর ফলাফল এর ডাল। তারপরে ধরেন আমরা যে যা চিন্তা করতেছি খাবার দাবার না, তারপরে আমি চিন্তা করি সুগারি ফুডের পরিমাণটা কীভাবে বাড়ছে চিন্তা করে। সেকেন্ড পয়েন্ট, সুগারি ফুডের মধ্যে চিন্তা করেন আমরা ড্রিঙ্ক, বিভিন্ন ধরনের ড্রিঙ্ক খাই, একটা ড্রিঙ্কের মধ্যে 8 থেকে 10 চামচ চিনি থাকে। এই যে ড্রিঙ্কগুলো খাই, একটা এক গ্লাস খাই, 8 থেকে 10 চামচ চিনি, প্রচুর সুগারি। আপনি কি 8 থেকে 10 চামচ চিনি খাবেন না, কিন্তু ওই যে ড্রিঙ্কের মধ্যে 8 থেকে 10 চামচ চিনি আছে। আপনি যদি একটা কফি খান, টি খান বাজার থেকে কিনে, খুব সুস্বাদু, কিন্তু কতগুলো চিনি তার মধ্যে আছে। বিস্কিট বলেন, আপনি কেক, বিস্কিট যেগুলো বলেন, সবগুলো মধ্যে সুগার অ্যান্ড সুগার। But sometime in the drink they say zero sugar, zero. ওকে, জিরো সুগার যখন বলে সেটা আরেকটা প্রশ্ন। জিরো সুগার সেখানে তারা করতেছে, সুগার দিল না, সেটার পরে তারা ওই সুইটেনার দিল, ওটা একটা কেমিক্যাল, কিন্তু ওইটা আরেকটা অপরাধ, কারণ আমি সেই পয়েন্টে আসতেছিলাম যে কেমিক্যাল সাবস্টেন্সগুলো, এগুলো পয়জন। কেমিক্যাল সাবস্টেন্সগুলো কখনো বার্ন করা যায় না। আপনি যে ফ্যাটি লিভার ফ্যাট জমছে, এটাকে আপনি চেষ্টা করে বার্ন করতে পারবেন, কিন্তু ওই যে কেমিক্যাল যেগুলো যাবে ওগুলো বার্ন হবে না। বিষ কি কখনো বার্ন করা যায়? বিষ বার্ন করা যায় না, তো ওগুলো থেকে যায়। ওগুলো আরেকটা আপনি দেখলেন যে সুগার নাই, কিন্তু আপনি আরেকটা কেমিক্যালস বডির মধ্যে ঢুকায় না, ওই বডি, আপনার বডি তো ওই সুগার, ওই কেমিক্যালসটা চিনে না, ওটা কখনো বের করতে পারবে না সে, ওটাও লিভারের জন্য ক্ষতি, বডিতে সেটা লিভারের জন্য ক্ষতিকর। এই জন্য বলা হয় না অনেক সময় যে অনেক ওষুধ আমরা খাই দেয়, এই ওষুধগুলো প্রত্যেকটারই সাইড এফেক্ট আছে, প্রত্যেকটারই ওষুধের এগুলো কোথায় যায়? লিভারে যায়। এগুলো অনেক মানে কি বলবো, আর্টিফিশিয়ালি তৈরি করা, তো আর্টিফিশিয়াল তৈরি করে এগুলো তো পয়জনের মতো হয়ে থাকে, এগুলো যে বের হইতে চায় না। তো গেল সুগারি ফুড। এখন এই সুগারি ফুড, আমি বললাম সুগারি ফুড গেল। তারপরে মনে করি তৈলাক্ত খাবার দাবার, তেল চর্বি জাতীয় খাবার দাবার। আমাদের তো একটা ফ্যাশন হয়ে গেছে যে আমরা কয়দিন পরে পরেই দরকার হইলে আমরা কর্নার শপগুলো আছে, কর্নার হোটেল রেস্টুরেন্টগুলো আছে, আমরা যাবো, আমরা এখানে খাবো, 2-4 জন মিলেই চলো, বন্ধু বান্ধব চলো, কেউ আসছে চলো, যায় বাইরে খাবার খেয়ে আসি। এটা আমাদের মধ্যে খুব ভালো একটা প্রচলন হয়ে গেছে। এই যে খাবারগুলো খাচ্ছে, কি পরিমাণ ফ্যাট খাচ্ছে সেখানে। তারা কি খুব ভালো তৈল দিয়ে রান্না করে? না, তারা যে তৈল দিয়ে রান্না করে সেগুলো হচ্ছে এই যে সয়াবিন তেল, এসব তেল দিয়ে করে, বা ভেজিটেবল অয়েল দিয়ে করে, এগুলো তো হাই কোলেস্টেরল সেগুলো আছে। তারপরে আবার চর্বি, খুব অনেক বেশি বেশি চর্বি দেওয়া আছে, মাংস মাছ যাই বল না, সবগুলো হাই চর্বি দেওয়া আছে। অনেক সময় অনেক ধরনের কি বলো টেস্টিং সল্ট দেওয়া হয়, মানে টেস্ট বাড়ানোর জন্য ফ্লেভারিং দেওয়া হয়, সব কেমিক্যালস দিয়ে। তো এই যে টেস্ট লাগে আমাদের, কিন্তু কমন জিনিস হচ্ছে যে কেউ আসলে চলো বাইরে খেয়ে আসি,
বা নিজেরাই চলো বাইরে খেয়ে আসি, এটা কিন্তু একদম অভ্যাস হয়ে গেছে। বাচ্চারাও তো বাইরে খাওয়ার জন্য পাগল, তারাও পাগল বাইরে খাওয়ার জন্য। এখন তো বের হতে হয় না, তো অর্ডার দিলে হয়, উবার নিয়ে আসে, ওই আর কোনো লাগে না। তাহলে এই যে ফুডগুলো খাচ্ছি, ন্যাচারাল ফুড খাচ্ছি না, আমরা সব আর্টিফিশিয়াল ফুড খাচ্ছি এবং অনেক চর্বি তৈলাক্ত জিনিস খাচ্ছি। এগুলো কোথায় যাবে? এগুলো তো আবার ওই জায়গায় জমবে। কোথায় যাবে? আবার যে আপনার বডিতে তো জমবেই, সাথে সাথে কোথায় যাবে আপনার? সেটা যাবে লিভারে যাবে। তো ফ্যাটি লিভারে আরেকটা কারণ। তারপরে মনে করেন আবার কিছু ফাস্ট ফুড, আজকাল ফাস্ট ফুড যেটা বলে বাচ্চারা, বা কর্নার শপগুলো, প্রচুর কর্নার শপ আজকাল চারদিকে করে, সবাই তো বের হয়ে তো কর্নার শপতে কিনে খায়। আচ্ছা বাইরে যাচ্ছে টার্ড, যাই বাসায় রান্না করবো, এটা করবো, ওটা বাদ দাও, এখান থেকে খেয়ে ফেলি। ইভেন বাচ্চারা খেতেও চায় না, তারা ওই ফাস্ট ফুডে পছন্দ, তাদের স্বাদ বেশি। মায়েরাও ভাবতেছেন এগুলো রান্না বান্না করে দেওয়া বহুত কঠিন, ঝামেলা, দরকার নাই। আর বাচ্চারাও মানে অ্যাডিকশন চলে আসছে। তারা স্কুল থেকে বের হয়ে দেখেন বাজার থেকে কিনে খেলো, চিকেন চিপস খেলো, ফিশ এন্ড চিপ খেলো, একটা কিছু নিয়ে তারা হাঁটতেছে আর খাচ্ছে। এটা তো কমন হয়ে গেছে। তো এটা আরেকটা কারণ, এগুলো তো ফ্যাটি লিভার করে। আরে যেমন হচ্ছে আরেকটা খেয়াল করতে হবে যে আমাদের যখন অতিরিক্ত ওজন থাকে কারো বা মোটিয়ে যায়, সেখান থেকে আপনার কিন্তু সতর্ক হওয়া উচিত যে আমি যে মোটা হচ্ছি, তার মানে আমার শরীরে ফ্যাট বেশি। আমি যা খাচ্ছি আর আমি যা কাজ করছি তার সাথে কোনো মিল নাই। আমার কাজ এবং খাওয়ার মধ্যে মিল নাই। আমি খাচ্ছি বেশি যদি নাও খাই, কিন্তু আমি কাজ একদমই করি না, আমি মেহনত একদমই করি না, পরিশ্রম একদমই, ঘাম ঝরাই না। তো আমি যতটুকুই খাই ততটুকুই আমার শরীরের মধ্যে থেকে যায়। এই জিনিসটা আমরা ব্যালেন্স করতে হবে। আমাদের কিন্তু সচেতন হবে এই জায়গায় যে যখনই আমি অ্যালার্ট, যখন আমি মোটায় হচ্ছি, আমার কিন্তু নেক্সট স্টেপ কিন্তু ফ্যাটি লিভার। যেমন শুধু ফ্যাটি লিভার না, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সব কিছু, হার্টের সমস্যা, প্রত্যেকটা জিনিস আসতেছে। তো আমাকে যেন একটু খেয়াল রাখতে হয় যে আমি কি করতেছি। তাইলে আপনি বলছেন যে যদি আপনি ক্লান্ত ফিল করেন, টায়ার্ড ফিল করেন, শরীরে কোনো শক্তি পাইতেছেন না, তো এইটা ফ্যাটি লিভার কারণে হতে পারে। হতে পারে। এইটাতে একটা কমন টার্ম যে আমার শক্তি পাই না, আমি টায়ার্ড, এগুলো তো অনেক কারণ হতে পারে, শুধু যে ফ্যাটি লিভার তা না। আপনার ডায়াবেটিস সেখান থেকে হতে, হার্টের সমস্যা সেখান থেকে, অ্যানিমিক সেখান থেকে, অনেক রোগের সিমটম বা কি বলবো এটাকে, কি দেখলে বুঝতে পারি যেটা বলি আমরা সাইন সিমটম যেটা বলি, লক্ষণ যেটা বলি, লক্ষণটা হচ্ছে কি দুর্বলতা ফিল করা। তার মানে এটা নয় যে শুধু ফ্যাটি লিভার হলে বাকিগুলো, কিন্তু হ্যাঁ ওয়ান অফ দ্য কজ হইতে পারে, বাকিগুলো যদি না থাকে এটাও দেখতে হবে আমাকে আছে কিনা, একটা কজ এটা হতে পারে। জি, তাইলে হ্যাঁ রক্ত পরীক্ষা সেটা পাবে না, কেমন রক্ত পরীক্ষা সেটা ধরা পড়ে না ফ্যাটি লিভার? রক্ত পরীক্ষায় হ্যাঁ লিভার যদি ড্যামেজ থাকে হ্যাঁ সেটা আসে, কিন্তু সেটা আসে লিভার ফাংশন টেস্ট করা হয়। আমরা ওখানে অনেকগুলো প্রোফাইল থাকে, কোনোটার মধ্যে রক্তের মধ্যে তার সেলের ফাংশন দেখি, কোনোটার মধ্যে আমরা থাইরয়েড ফাংশন দেখি, কোনোটার মধ্যে আমরা লিভার ফাংশন টেস্ট দেখি। এই ভাগ করা আছে, রক্তের মধ্যে অনেকগুলো ভাগ করা আছে। তো যখন আমরা লিভার ফাংশন টেস্ট করি তখন দেখি লিভারের তার ওয়ার্ক করতেছে কিনা ঠিক মতো, হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা, সেখান থেকেও বের হয়। সেটা কি জিপি কি রিকোয়েস্ট করতে হয় না, আমরা এমনি ওরা দেখি? হ্যাঁ, আপনার যদি সন্দেহ হয় আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনার সন্দেহ হলে আপনি রিকোয়েস্ট করতে পারেন। আর ন্যাচারালি সাধারণত ওরা বছরে একবার করে, তো একবার তো কমন করাই হয় এটা। হ্যাঁ, তাইলে যে আপনি যেগুলো আলাপ করতেছেন খাওয়া দাওয়াটার ব্যাপারে, এখন খাওয়া দাওয়াটার প্রশ্ন মেইন হচ্ছে একটা বললাম আমি যে অ্যাক্টিভ থাকা, আর তারপর হচ্ছে মেইন হচ্ছে যে খাওয়া দাওয়াটার মধ্যে প্রথম যে আমি বলবো না যে যাদের 5 to 10%, 15% হয়েছে, 20% হয়েছে, তাদেরকে যে আমরা রিভার্স করতে পারি, কিন্তু এটা জি আমরা রিভার্স করতে, যে আমরা একটু সচেতন হই আমরা রিভার্স করতে পারি। কিন্তু যদি এটা এমন পর্যায়ে চলে যায় যে ওখান থেকে হওয়ার পর ওখানে ইনফ্লামেশন হবে, ক্রনিক ইনফ্লামেশন, তখন কিন্তু আর রিভার্স করার চান্স থাকবে না। তার মানে কি ইনফ্লামেশন মানে লিভারটা যখন অনেক বড় হয়ে যায়, হ্যাঁ বড় হয়ে যায়, তখন কিন্তু হবে না, বেশি বেড়ে যখন হবে তখন আগের থেকে যদি আমরা অ্যালার্ট হই এবং তখন দেখলাম হয়ে গেছে এরকম কিছু একটা আমরা টের পাচ্ছি, তখন আমরা যে খাওয়া দাওয়া, হ্যাঁ প্রথমে এটাকে 2টা পোরশনে আমি ভাগ করব। প্রথম হচ্ছে কি আমি ধরেন 3 দিন বা 7 দিন, 7 দিনে একটা পোরশন টাইম নিব, সেখানে আমি ডিটক্স বলে এটাকে, লিভার ক্লিনজিং, আমি লিভারটাকে ক্লিন করবো, কারণ এর মধ্যে ঝামেলা জঙ্গল হয়ে গেছে, এটার মধ্যে ময়লা হয়ে গেছে, এটাকে পরিষ্কার করব।
তো কিভাবে করব? সেখানে কি করতে হবে আমাকে? প্রথম কথা, আমার রান্না করা ফুড খাওয়া একদম টোটালি বন্ধ করতে হবে। কুকিং ফুডটা বন্ধ করতে হবে। কুকিং ফুড, কুক ফুড একদম খাবো না 7 দিন। 7 দিনের জন্য প্ল্যান করবো, আমি কোনো কুকিং ফুড খাবো না। কি খাবো তাহলে? আমি প্রথমেই যেটা খাবো, সারাক্ষণ আমি কি করবো, পানি খাবো, গরম, একটু উষ্ণ গরম পানি, কুসুম গরম পানি খাবো, বারবার পানি পাবো। কখনো পানির সাথে আমি একটু লেবু মিশিয়ে খাবো, কখনো পানির মধ্যে আমি একটু হানি মিশিয়ে খাবো, কখনো আমি পানির মধ্যে একটু এটা কি সল্ট যেন বলে এটাকে, পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট, এই 3টা জিনিস বারবার আমি বারবার আমি পানি খাবো, বারবার গ্লাসে গ্লাসে পানি খাবো। তারপর শুধু পানি খেয়ে তো থাকা যাবে না, তো আপনি গ্রিন জুস তৈরি করবেন। ধন্যবাদ আপু। আচ্ছা চলো, একটা কল ছিল, চলে গেছে, ঠিক আছে। তো গ্রিন জুস খেতে পারবেন। গ্রিন জুস কিভাবে তৈরি করবেন? গ্রিন জুসের আপনি কিছু অরেঞ্জ, লেমন আনতে পারেন, অরেঞ্জ আনতে পারেন। তারপর গ্রিন জুসের মধ্যে মেইনলি হচ্ছে স্পিনিচ, কেল, এই যে গ্রিন লিফ যেগুলো আছে, এই লিফগুলা ওই ব্ল্যান্ড করে নেবেন, ব্ল্যান্ড করে নিয়ে জুসটা বের করবেন। তো কিছুক্ষণ পর পর ওই জুসটা খান। আপনার খিদে লাগতেছে, খারাপ লাগতেছে, বারবার ওই জুসটা খান। তাহলে হবে এই যে তাজা জিনিসগুলো, এগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে আসবে গ্রিন জুস। আপনি বারবার কি করবেন, গ্রিন জুস খাবেন। তারপরে মনে করেন 2 দিন 3 দিন, 2 থেকে 3 দিন আমরা এই শুধু পানির দিকে আমরা চিন্তা করলাম যে আমরা পানি খাচ্ছি, মধু মেশানো, লেবু মেশানো, তারপর হচ্ছে কি বললাম, পিঙ্ক সল্ট মেশানো পানি, গরম গরম পানি, একটু হালকা গরম গরম পানি সারাদিন খেলাম। তারপরে কিছু জুস খেলাম, ক্যারট, তারপরে আপেল, সব মিলিয়ে জুস, গ্রিন লিফ দিয়ে গ্রিন জুস, বেশি করে গ্রিন জুসটা এখন খুব ভালো। এটা যদি খাই বারবার, 1 লিটার 2 লিটার 3 লিটার তৈরি করে রাখলাম, বা বারবার খাচ্ছি, একটু পরপরে আপনারা যখন খিদে লাগে খেতে থাকেন, অসুবিধা নেই, যত খান, আর পানি খেতে থাকেন 3 দিন। 3 দিন পরে আমি কি করব, সেখানে আমি নিয়ে আসবো কিছু টক ফল। টক ফল বলতে লেমন থাকতে পারে, একটা অরেঞ্জ থাকতে পারে, কমলা, মালটা, এগুলো কিন্তু আমি বেশি বেশি করে খাবো। বারবার জুস করে খাই, চিপে খাই, বা এমনি খাই, বারবার খেতে থাকবো। তারপর যখন এইটা খাওয়ার পরে 3 দিন 5 দিন, ধরেন 4 দিন 5 দিন এখনো খাচ্ছেন, তারপর আমি 3 দিন 4 দিন থেকে 5 দিন থেকে আমি এই জীবন্ত ফুড খাবো। তার মানে যে ওই সব খাওয়ার মধ্যে আপনি, আমি ভাতও খাচ্ছি না, আমি রুটিও খাচ্ছি না, আমি মিটও খাচ্ছি না, ও সব ওই রান্না করা ফুড সব বাদ। আচ্ছা, ধন্যবাদ আপু। একটা বিরতির সময় এসে পড়ছে, আমরা বিরতির পর আবার আলোচনায় আসবো। Stay with us, viewers. We'll be back right after the break. Thank you.
Assalamu alaikum viewers, welcome back to our Sisters We program. We were discussing fatty liver, and also you can call us with any question. It doesn't have to be fatty liver, you can have any medical question, you can call us direct and ask questions. So we're going to go back to our discussion about fatty liver. আপু আমরা যে আলাপ করতেছিলাম, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ওই ডিটক্স সময় ওই পিরিয়ডে যে যখন আমরা ডিটক্সিফিকেশনের জুসগুলো খাবো, এর মধ্যে কি একটা ডিম খাওয়া যাবে? না। আচ্ছা, আমি কথার মধ্যে আসছে ওই 7 দিনের মধ্যে ডিম বা অন্য কিছু খাওয়া যাবে না, কোনো প্রোটিন খাবো না, কোনো ফ্যাট খাবো না, কোনো সুগার খাবো না। কিন্তু আমরা কি খাবো 3 দিন পরেই, কিন্তু 3 দিন পরে আমি চলে আসছে জীবন্ত ফুড। জীবন্ত ফুড মানে যেটা লাইভ ফুড, যেমন বাদাম আছে, তারপরে ধরেন বাদাম বীজ, এই যে পামকিনের সিড, বিভিন্ন ধরনের সিড, আনকুকড সিডগুলা, তারপরে বাদাম সিড, আর হচ্ছে যেমন কি বলে ওই যে ছোলা আছে যেগুলা বলে আমাদের দেশে, কি বলে এটাকে, চানা। হ্যাঁ, চানাগুলাকে যেগুলা রেখে দিলে একটু মানে গজায়, যখন মানে অঙ্কুর দেয়, কাঁচা চানাগুলাই ভিজিয়ে রেখে দিলে একটু অঙ্কুর হয়, যখন ক্যানগুলা না, কাঁচা চানাগুলো ভিজে রাখলে গরম জায়গায় রেখে দেন, এগুলা থেকে একটু শুটিং হবে, শুটের মতো বেরোবে, স্প্রাউটেড দ্যাট সাইড, ওই যে স্প্রাউটেড চানা, স্প্রাউটেড চানা, বাদাম আর ওই বীজ, বিভিন্ন ধরনের বীজ, পামকিন স্প্রাউটেড বিনস, তাহলে স্প্রাউটেড বিনস, ডাল, এগুলা খাওয়া যাবে। হ্যাঁ, ডাল এগুলো কিন্তু খুব বেশি করে আপনি, তখন ডাল তো আপনি খেতে পারতেছেন না, কেন ডাল আমি ডালটা আমি খাবো পরে, এই কিন্তু 7 দিনের মধ্যে ডাল তো রান্না করে খেতে হবে। তো রান্না করা খাবারটা আনতে আমি কি করে আনলাম, প্রথমে আনলাম বাদাম তো রান্না করতে হবে না, বীজ, যত ধরনের বীজ আছে, বীজ বলতে ওই যে পামকিন সিড বাজারে পাওয়া যায়, বিভিন্ন ধরনের সিড পাওয়া যায়, বাদাম জাতীয় যত সিড আছে, এই সবগুলো আমরা খেতে পারবো। আপনি খান, বেশি বেশি করে খান, কোনো অসুবিধা নাই। তারপর হচ্ছে ওই যে চানাগুলা যেগুলো মানে ভিজিয়ে রেখে দিলে মানে একটু মুখ দিয়ে দিচ্ছে আর কি বলে, শিকড়ের মতো মুখ যখন দেয়, স্প্রাউটেড যেটা বলে, তাহলে মেথিটাও খাওয়া যাবে এর মধ্যে, মেথিও স্প্রাউটেড হয়, তখন সেটাও খাওয়া যাবে, স্প্রাউটেড খেতে হবে। আপনি এগুলা খেলেন। আর সকালবেলা আপনি কি করবেন, 1 টুকরা আদা, 2 কোষ রসুন, 2 কোয়া রসুন, 1 টুকরা আদা, প্রতিদিন সকালে লেবু, এটা খাবেন। এইটুকু যে খান, আর 1 কাপ ধরেন 2টা খেজুরও খেতে পারেন আপনি, ম্যাক্সিমাম লাস্টের দিকে এসে 2টা খেজুর সকালে 2টা খেজুরও খেতে পারেন। আর আপনি কি করলেন, হার্বাল টি খাবেন। জাস্ট ক্লারিফিকেশন জন্য আমি আবার জিজ্ঞেস করতেছি, ওই যে আদা আর রসুন এগুলো কাঁচা খেতে হবে? হ্যাঁ, কাঁচা, কুক না, কোনো কিছু কুক খাচ্ছি না আমরা, সবগুলো কাঁচা। আর ওই বারবার পানি, বেশি বেশি করে পানি খাবো, বারবার পানি খাবো আমি, কুসুম গরম পানি, কখনো মধু মিশাবো, কখনো লেমন মিশাবো, কখনো পিঙ্ক সল্ট, কখনো প্লেন ওয়াটার খাবো। কিন্তু আমি 7 দিনে আমি চাচ্ছি সব ক্লিন, যতবার খুশি খান। গ্রিন জুস ওটা থাকবেই, গ্রিন জুস বানিয়ে 7 দিন গ্রিন জুসও খাবেন আপনি। তাহলে গ্রিন জুসটা কাঁচা হতে হবে, কাঁচা পাতাগুলা, স্পিনিচের পাতা আছে, কেইলের পাতা আছে, এগুলো দিয়ে আপনি জুস করে ফেলবেন। সাথে একটু আপেল দিতে পারেন, সাথে আপনি ক্যারট দিতে পারেন, যেগুলো তো কাঁচাই, তো রসটা বের করে নিলেন, তাহলে আপনার খাওয়ার কোনো সময় গ্রিন জুস যত বেশি, গ্রিন জুসটা এমনি স্বাস্থ্যের জন্য খুবই খুবই ভালো। মাঝে মাঝে এমনি আমি বলি সবসময় খাওয়া দাওয়া, যখন জুস বানায় একটা জুসের মধ্যে দিতে পারি, একটা পাতা দিতে পারি। ধন্যবাদ আপু, একটা কল আসছে, একটা কলটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার। জি, আসসালামু আলাইকুম, হ্যাঁ বলেন। আমি 30 বছর থাকিয়া আমাদের শরীরও বেদনা আছে, খুব বেশি বেদনা, সারা শরীরও বেদনা, আমি সমাজ রাস্তা থেকে হাইয়া আছে। বুঝতে পারছেন আপু? না, ঠিক আছে। আপনার 30 বছর ধরে আপনার শরীরে ব্যথা, তাই নাকি? জি জি। পয়লা ডিপ্রেশন হয়েছিল, ডিপ্রেশনের বাদেও বেদনাটা আমার বডি থাকি, কোনো ঔষধ হওয়াইতাম পারছি না। আচ্ছা, আপনার ব্যথা সমস্ত শরীরে ব্যথা? ডাক্তাররা কি বলছে, কিছু পেয়েছে কি, কারণ কিছু পেয়েছে? ডাক্তারে কোনটা পাইছে না, বাট আমার পেইন কিলার দিয়া রাখছে ডাক্তারে। পেইন কিলার থাকে পয়লা 2টা প্যারাসিটামল খাইলে হইতো, বাদে বদলাই আগে বাড়াই আপনার টমাটোল 2টা প্যারাসিটামল 2টা 4টা একলগে খাই।
কিন্তু আপনার তো একটা কোনো কারণ থাকতে হবে, এই ব্যথা কোথা থেকে আসছে? কোমরে কোনো ব্যথা আছে? কোমরের জয়েন্টের মধ্যে কোনো ব্যথা আছে আপনার? এটা আর্থাইটিসের ব্যথা, ইনজেকশন মারাইছি, এটা বাদে ও নর্মাল একটা বেদনা, টমাটো খাইলে এখন নিরাই হয়, বাদে আর নিরাই হয়। সেটা তো বুঝলাম ব্যথা, কিন্তু ব্যথাটা আসে কোথা থেকে? তাইলে কি আপনার আর্থ্রাইটিসের ব্যথা বলতেছেন এগুলা? হাড্ডির গোড়ায় গোড়ায় ব্যথা? জি না, সারা শরীর পা ফুটলে একটা বেদনা করে, কোনো সময় শরীর খামড়ায়, আর কোনো সময় খেল শরীরে আমি দুঃখ পাই, দুই ধরনের বেদনা করে। আচ্ছা, তো এখন সারা সমস্ত শরীর গান করে। তা এটা যখন কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আপনাকে ইমাইট্রিপটালিন আপনার কখনো কি এই ধরনের কোনো ওষুধ দেওয়া হয়েছে? আপনি তো বলছেন আপনার ডিপ্রেশন ছিল, ডিপ্রেশনে ইমাইট্রিপটালিন কি কখনো খেয়ে দেখছেন আপনি? না, আপনি কিনতে পাবেন না ইমাইট্রিপটালিন। আপনি ডাক্তারকে বলবেন যে আমাকে এই ওষুধটা দিয়ে একটু চেষ্টা করে দেখেন কি বলে। হ্যাঁ, অ্যান্টি ডিপ্রেশন তাই নাকি? সেটা এটা কিন্তু ব্যথাও কম, ব্যথা আছে, ফিলিং ওয়েল বিংনেস। আপনি ওই ইমাইট্রিপটালিনের কথা একটু জিজ্ঞেস করবেন জিপিকে যে আমাকে এই ওষুধটা দেওয়া যায় কিনা, আমি একটু খেয়ে দেখতে পারি কিনা, দেখেন কি হয়। আর আপনি হাঁটাচলা করেন, মনটাকে ফ্রেশ রাখেন, রিল্যাক্স রাখেন, কারণ আপনি যত বেশি চিন্তা করবেন আপনার ব্যথা তত বেশি ব্যথা। চলাফেরা আপনি কি ওকে, তাহলে এই যে ব্যথাগুলো কিন্তু এইখান থেকে রক্ত চলাচল যদি না আপনি হাঁটতে পারেন না, তাহলে ব্যথাগুলো কিন্তু এখান থেকে আসবে। খাওয়া দাওয়া আপনার 2 বার স্ট্রোক করছেন, দ্যাট মিনস আপনার তো শরীরের অবস্থা অনেক খারাপ। আপনার হাই কোলেস্টেরল আছে, স্ট্রোক করছেন, রক্ত চলাচল ঠিক না। তারপরেও আমি বলবো আপনি কিন্তু একটু একটু করে হাঁটাচলা করেন, হাত পা চলতে না পারেন হাত পা নাড়াচাড়া করেন, এক্সারসাইজের মতো করেন, তাহলে হয়তো যত আপনি বন্ধ রাখবেন তত সমস্ত শরীরে পেইন হবে আপনার। আর আপনি ওই ওষুধটা দেখানো আনতে পারেন কিনা তার কাছ থেকে বলে। ঠিক আছে, ধন্যবাদ। এই ব্যথার কারণই হচ্ছে আপনার রক্ত চলাচল বডিতে একদমই হচ্ছে না। ধন্যবাদ আপা প্রশ্নের জন্য, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি যেটা বলতেছিলাম যে এই যে ডিটক্সটা, এই ডিটক্সে এই 7 দিন কষ্ট করে পানি খেয়ে খেয়ে আপনি মরবেন না, অনেক কিছুই আছে। কিন্তু এখন যদি মনে করেন আপনার সাপোজ ধরেন আপনার ডায়াবেটিস আছে, তা আপনি কি হুট করে বন্ধ করে দেবেন? হ্যাঁ, আপনি বন্ধ করে দেবেন, কিন্তু আপনি ডায়াবেটিসের ওষুধটা খাবেন না। আপনি ডায়াবেটিস চেক করে দেখবেন যে সুগারটা না, এবং আপনি এইগুলো খেয়ে খেয়ে থাকতে পারেন কিনা, এগুলো থাকতে পারেন কিনা। যদি আপনি এটা কন্টিনিউ করতে পারেন 7 দিন পরে আপনি তখন কিন্তু আবার চলে আসছেন, এগুলো চলবেই, এগুলো খাবেনই, সবসময় এগুলো খেতে থাকবেন, সাথে আপনি নর্মাল খাবার নিয়ে আসতেছেন। যেমন আপনি তখন ভাত কম করে খাবেন, ভাত রুটি কম করে খাবেন, মিডিয়াম খাবেন আপনি মাছ মাংস, আর চর্বিটা তেলটা একদম কম করে খাবেন। নতুন খাবারে লাইফস্টাইলটা চেঞ্জ চলে আসলো, আপনি খেলেন। এখন আবার এর মধ্যে যখন খাবেন, মাংসের মধ্যে গরুর মাংস, ভেড়ার মাংস এগুলো খাবেন না। মুরগির মাংস ঠিক আছে, মাছ ঠিক আছে, কিন্তু পরিমিত, বেশি না, পরিমিত হিসেবে। আর ন্যাচারাল ফুডের মধ্যে আপনাকে আসতে হবে কি যে 70% চিন্তা করতে হবে আমাকে জীবন্ত ফুড খাবো। আপনার যা খাবার তার বেশিরভাগ খাবার 70% মানে অনেক খাবার, ধরে বেশিরভাগ খাবার হবে জীবন্ত ফুড, মানে সালাদ, শাক, সবজি, গ্রিনস, হ্যাঁ, এগুলো যে জীবন্ত খাবার, এগুলোর থেকে আপনি খাবার নেবেন। জীবন্ত মানে এগুলা কুক করে খাওয়া যাবে না? হ্যাঁ, তখন কুক করে খাবেন, আপনি কুক করে খাবেন, কারণ তখন তো আপনি একবার ডিটক্স করে ফেলছেন, এখন তো একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে আসছেন। 2-3 মাস এভাবে চললো কন্ট্রোলের মধ্যে, তাহলে দেখা 2-3 মাসে দেখা যায় এটা কিন্তু চলে গেছে। কারণ আপনার বডি, আপনি যদি আর শুধু চলে যাবে না, সাথে কি করবেন, লাইফস্টাইল হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। 1 ঘন্টা করে ডেইলি হাঁটবেন, জোরে জোরে হাঁটা, যাতে ঘামতে থাকেন, মানে আপনার শরীরের বডির যে ফ্যাটটা ওটা বার্ন করবে, সাথে আপনার বার্ন করে কোথায় যাবে, ওই লিভার থেকে ওই ফ্যাটটাকে বার্ন করতে হবে। এখন আপনি যে খাবার খেয়ে এক্সারসাইজে যান, কাজ হবে না, কারণ যে খাবারটা খেলেন ওই খাবারের যে এনার্জি ওইটাই তো ব্যয় হয়ে গেল, তা আপনার লিভারে যা তো ধরবে না সে, তা আপনাকে খালি রাখতে হবে ওই সময়। আপনার এক্সারসাইজ যখন করতে যাবেন, হাঁটতে যখন, তার আগে আপনি কিছু খাবেন না, কিন্তু আপনি মরবেন না, খালি পেটে ব্যায়াম করতে হবে। হ্যাঁ, খালি পেটে ব্যায়াম করেন, তাহলে হবে কি যখন ব্যায়াম করবেন তখন আপনার ওই জিনিসটা ওখান থেকে বার্ন হয়ে আসবে। এখন আরেকটা কথা আছে, অনেক চর্বি আপনার শরীরের মধ্যে চলে আসছে, যাদের হয়েছে তাদের চর্বি তো শরীরের মধ্যে আছেই। এখন মনে করেন এই চর্বিটা বার্ন, আপনি অনেকে বলে আমি খাই কম, হাঁটি, এই করি সেই করি, আমার তো বার্ন হয় না, হবে না তো। বার্ন না হওয়ার একটা শর্ত আছে ওখানে,
কেন চর্বিতে যদি আপনি আগুন না লাগাইতে পারেন তো গলবে না। আগুন লাগাবেন কিভাবে? আগুন লাগাইতে না পারলে যত চেষ্টাই করেন কোনো কাজ হবে না। তো আগুন লাগাতে গেলে আপনি কি করতে প্রথমেই করতে হবে কি, ওখানে ইনসুলিনের এফেক্ট আছে, বডিতে ইনসুলিন থাকে। ইনসুলিন যদি বেশি থাকে তো ওইখানে বার্ন করবে না, আপনি যতই কিছু করেন, যত দৌড়া দৌড়েন বার্ন করবে না, কিছুই বার্ন করবে না। অনেকে তাই বলে যে আমার তো হলো না বার্ন করবে। তাহলে আপনি কি করতে, ইনসুলিন যাতে কম হয়। ইনসুলিন কীভাবে, আপনি যদি এই যে ভাত রুটি খেলেন, এইটার ইনসুলিন 115, 150 ইনসুলিন চলে আসে, তো ওই অবস্থায় বার্ন করবে না, সে বাধা হয়ে দাঁড়াবে। তাইলে এগুলা বাদ দিতে হবে। হ্যাঁ, তখন এটা কমায় ফেলতে হবে এবং কমায় ফেলবেন। এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট যেটা, ইনসুলিনটা কমানোর জন্য আপনি মনে করেন সাথে ভালো অয়েল, ওই তখন খাবেন ভালো অলিভ অয়েল দিয়ে। যদি আপনি একটা কিছু খান, এখন মাছ মাংস ভাত রুটি যাই খান, যদি আপনি একটু অলিভ অয়েল বা ভালো বাটার যদি না মিশান, তাহলে ওইটা ইনসুলিন এফেক্টটা বেশি থাকে, তো আপনি বার্ন করতে পারবেন না। তো আপনাকে এইটা করতে হবে, করে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে আপনি বার্ন করবে, তাহলে আপনার এই ফ্যাটটা ক্লিয়ার হবে। এবং সবসময় সচেতন থাকতে হবে যেন পারতে হবে। আরেকটা কথা আছে, শুধু এটাও না, আরেকটা কথা আছে যে মেন্টাল স্ট্রেস থেকে ফ্যাট বাড়ে। হ্যাঁ, মেন্টাল স্ট্রেস থেকে ফ্যাট বাড়ে। মেন্টাল স্ট্রেস থেকে অনেকে বলে কি আমার ডায়াবেটিস তো কন্ট্রোল ছিল, হঠাৎ করে আমার ছেলে আসলো, ছেলে চলে গেল, আমার ডায়াবেটিসটা ওই দিন বেড়ে, আমি তো কিছু খাইনি বাড়তি কিছু, আমার তো বেড়ে গেল। কারণ কি বেড়ে গেলে? উনি স্ট্রেস করছেন, ছেলে চলে যাবে, ওই টেনশন, ছেলের জন্য মন খারাপ লাগতেছে, মেয়ের জন্য নাতিনদের জন্য মন খারাপ লাগছে, স্ট্রেস করতেছে, ওনার ডায়াবেটিসটা বাড়ছে। স্ট্রেস থেকে কি হয়? ধন্যবাদ আপু। একটা কলার আসছে, একটা কলটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম কলার। জি বলেন। আমি খুব জিনিস করে রাখি, খুব বেশি সাফ করি। আমার 4 ক্লাস করে আমার মাসিক বলতো করে খুব বেশি করে আর কি। এখন ক্লাস আমি খুব করি। আচ্ছা, আমি বলি আপনাকে, আপনি আমার কথা শুনেন যে হট ফ্লাশ অনেকের খুব বেশি হয়, অনেকের কম হয়, এটা হবেই। হ্যাঁ, কিন্তু আপনি যদি নিজে ম্যানেজ করতে পারেন ভালো কথা। যদি একান্ত ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন, জিপির কাছে। তারা ওষুধ আছে, ওষুধ দেবে, হয়তো হরমোন ট্রিটমেন্ট দেবে, সেখান থেকে একটা উপকার নিতে পারেন। আর যদি প্রথমে আপনি চেষ্টা করে দেখেন আপনি নিজে পারেন কিনা। হট ফ্লাশের মেন কারণ হচ্ছে আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, আপনি লুজ কাপড় পরবেন, তারপরে হচ্ছে পাতলা কাপড় পরবেন, যেটা মানে আপনার গরম কম লাগে। মেইন প্রবলেমটাই, হট ফ্লাশের মেইন প্রবলেমটাই হচ্ছে যে আপনি ঘুমাতে পারেন না, রাতের বেলা ঘুম হয় না, হাত পা জ্বালা পোড়া করে ঘুমাইতে পারেন। এটাই হচ্ছে মেইন, এটাই তো আসলে প্রবলেম, তাই নয় কি? রাতের ঘুম হয় না। জি আপনার একটা ফোনটা একটু কাছে নিয়ে বলেন। বুঝা গেল? আর ফ্যান অফ করতে পারেন না, সবসময় ফ্যানের নিচে থাকতে হবে। হ্যাঁ, ফ্যান টানুন, কোনো অসুবিধা। কিন্তু আমি বলি শুধু ফ্যান, আপনি বেশি যখন গরম লাগবে, বেশি হট ফ্লাশ হবে, আপনি কি করবেন? আপনি গোসল করে ফেলবেন, সোজা কথা। গোসল করার পরে বডি কিন্তু ঠান্ডা হয়, এমনি ফ্যানে ঠান্ডা হয় না। তারপর যদি আপনি ফ্যানের নিচে বসেন, দেবেন কুল ডাউন, আপনি ঘুমিয়ে গেছেন, টের পাবেন না আর। বুঝছেন? আপনি রাত্রে হয়তো হাত পা ভালো করে ধুবেন, কোমর থেকে হাত পাগুলো ধুয়ে ফেলবেন, হাতটা ভালো করে ধুয়ে কাপড় বদলায়, হালকা লাইট কাপড় নিয়ে বিছনায় যাবেন, গায়ে কোনো কাপড় দিবেন না, শুয়ে পড়বেন আপনি। তারপরে আপনি যখন বেশি ঠান্ডা শীত লাগবে মানে তখন আস্তে করে চাদরটা গায়ে দিবেন। এভাবে যদি করেন আপনি ঘুমাতে পারেন, কোনো অসুবিধা। পাটা বাইরে রাখবেন, পাটা লেপের ভেতরে বাইরে রাখবেন। এমনি বেশি ঠান্ডা লাগলে এমনি আস্তে আস্তে পা আপনি আপনার নিজেই ঢুকায় ফেলেন, তবে ঘুম লাগবে দেখবেন। এতে কিন্তু অসুবিধা না, পারবেন ম্যানেজ করতে। আর গোসল করবেন, গোসল করলে কিন্তু আপনার অনেকটা কম। আপনি যতই ফ্যানে কিন্তু আসলে মনে হয় যে ঠান্ডা লাগছে, কিন্তু হবে না, কাজ হবে না। আপনি গোসল করে দেখেন, এটা করলে কিন্তু আপনি যথেষ্ট উপকার পাবেন। আশা করি উত্তর পেয়েছেন, আপনার চেষ্টা করে দেখেন কি হয়, দেখেন। ঠিক আছে, নেক্সট সময় আবার কথা বলবো আপনার সাথে। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা আবার আলোচনায় চলে যাচ্ছি। জি জি, তো আমি যেটার মধ্যে ছিলাম, বলছিলাম যে স্ট্রেস, তো স্ট্রেস করা যাবে না, রিল্যাক্স থাকতে হবে। হ্যাঁ,
যে কি এমন আমার দুনিয়াতে আমি কয়দিনই বা আছি, কি আমার এত কিছু, এত চিন্তা করতে হবে কেন আমাকে? এত চিন্তা করার তো দরকার নাই। আমার আসল আখেরাতের চিন্তা আমি করি, আখেরাতে আমি কি পাবো কি পাবো না সেটাই হচ্ছে বড় জিনিস। সেইখানে যদি আমি জিততে পারি তাহলে আমি জিতলাম, দুনিয়াতে জিতেই কি আর না জিতেই কি। তো এই যে স্ট্রেসটা যদি আমি কমিয়ে ফেলি আমার ফ্যামিলির, আমার সবার সাথে স্ট্রেসটা, তাহলে হবে কি ওই যে স্ট্রেস করলেই স্টেরয়েড রিলিজ হয়, হরমোন রিলিজ হয়, আর সেখান থেকেই কিন্তু আপনার আবার কি হয়, এই যে ফ্যাট বিভিন্নভাবে ফ্যাট পেরেশানি চলে তখন স্টেরয়েড রিলিজ হয়। পেরেশানি করলে তো হবে, পেরেশানি করা যাবে না, সেটা একটা ক্ষতিগ্রস্ত এটা। এই জন্য যে আমরা মেডিকেল সায়েন্সে বলি, যেটা বলি যে মেডিটেশন করার জন্য, যে রিল্যাক্স। আবার এই কাজগুলো যে আপনি করবেন, করতে গেলে আপনার নিজের তো কন্ট্রোল নাই, আপনি পারবেন না। আমি বললাম এইভাবে খান, এইভাবে করে আপনি পারবেন না করতে, এটা সম্ভব না আপনার পক্ষে। আপনাকে তাইলে এটাকে মেন্টাল কন্ট্রোল করতে হবে, মানসিক, আর আপনি পারবেন না, টিকতে পারবেন না। তো মেন্টাল করতে দেয় এই যে সাধারণত দেখি ইন্ডিয়ান যারা চিকিৎসাবিদ বা যারা যারা আছে এই ধরনের লাইন, তারা বলে কি করতে বলে যে মেডিটেশন করো, বসে থেকে এরকম বসে থেকে তাকিয়ে দাও। তো আমি কি বলবো, আমাদের মেডিটেশন তো এমনিতেই আছে, আমাদের নামাজটাই মেডিটেশন। আমি যদি নামাজ পড়ি বেশি বেশি করে, আমার ওই ধরনের মেডিটেশন করতে, আমি যে নামাজ পড়ি, নামাজের সেজদায় যে আল্লাহর কাছে কান্না করি, নামাজে যে মনোযোগ দেই, তাহলে আমার মনটা কিন্তু কন্ট্রোল হয়ে আসে। কিন্তু নামাজ মানুষকে কন্ট্রোল করে, এটা এখানে হাদিসেই আছে, নামাজ মানুষের কন্ট্রোল করে। কিন্তু আমরা যে কনসেন্ট্রেট করি, আমি যত 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহর সাথে আরও মোর রিলেশন যদি আমি করি, বেশি বেশি রিলেশন করি, তাহলে আমার রিল্যাক্স থাকবে, একটা আমার কন্ট্রোলটাও থাকবে। তাইলে আমি এই কাজগুলো যদি করতে পারি, তাহলে কি দাঁড়ালো, আমার খাওয়া দাওয়ার মধ্যে লাইফস্টাইল কাজ করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে কি করতে হবে, সুগারি ড্রিঙ্ক খাবো না, মোটেই সুগারি ড্রিঙ্ক খাবো না, চিনি জাতীয় কোনো খাবার খাবো না। আচ্ছা, বিস্কিট, তারপরে ধরেন ওই যে ফাস্ট ফুড জাতীয় যতগুলো আছে, রেডিমেড ফুড যেগুলো আছে, প্রসেস ফুডগুলো খান, প্রসেস ফুড খাবো না, এইগুলো যে মেনটেনগুলো না খাই। তারপরে ভেজিটেবল বেশি করে খাই, শাকসবজি বেশি করে খাই, পানি বেশি করে খাই, এক্সারসাইজ করি, রেগুলার এক্সারসাইজ করি, এবং মানে ঘাম ছড়ানো এক্সারসাইজ করি। তারপরে ধরেন যারা সুস্থ আছেন, হার্টের সমস্যা, তারা জগিং করলেও করতে পারেন, অসুবিধা নাই, বা সুইমিং করতে পারেন। ধন্যবাদ আপু। একটা কলার আসতেছে, কলটা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। কলার কল ড্রপ হয়ে গেছে, আমরা আলোচনা ফিরে যাচ্ছি আবার। ঠিক আছে আপু। হ্যাঁ, আর ওই যে খাবারের মধ্যে বলছিলাম যে দুপুরবেলা খাবারটা খাবেন, রাতের বেলা খাবারটা কম খাবেন। হ্যাঁ, সলিড ফুডটা কম খাবেন, সকালে ফুড খাবেন না প্রথম দিকে, কিন্তু এটা তারপর তো আস্তে আস্তে যখন হয়ে গেল, তখন আপনি আস্তে আস্তে একটু নর্মাল লাইফে চলে আসবে। কিন্তু আপনাকে সবসময় এটা সচেতন থাকতে হবে যে আমার ওজন বাড়তেছে, মানে আমার এটা হচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, আমার কন্ট্রোল করতে হবে, ওজন যাতে কোনো অবস্থায় না বাড়ে, এটা খেয়াল রাখতে হবে। এটা একটা মেইন গাইড আপনার কাছে। হ্যাঁ, ফ্যাটি লিভার একটা বিশেষ কারণ হলো যে ওয়েট বেশি হয়ে গেলে সেটা হয়ে যায়। ওয়েট বেশি হলে ওই যে বললেন, ওয়েট বেশি হওয়া মানে কি, আপনার বডিতে চর্বি বাড়ছে। চর্বিটা কোথায় যাবে, আপনার বডির সর্বাঙ্গে চর্বি জমছে, তারপরে সে গিয়ে আপনার লিভারের মধ্যে জমতে শুরু করবে, আপনার হার্টের মধ্যে জমবে, আপনার শিরা উপশিরার মধ্যে জমবে, তো সব জায়গায় যেখানে সব জায়গায় এসে জমবে। তো মেইন কারণটা হলো ওয়েট। তো ওয়েটটা কমানোর প্রথম চেষ্টা করতে হবে, প্রথম চেষ্টা ওয়েট করা। কিন্তু ওই যে বললাম, আপনি যদি প্রথমে ডিটক্সিফিকেশন করেন, আপনার লিভারটা তো বেশি থাকলে, বেশি ওই জিনিসটা যদি থাকে, ওখানে ইনফ্লামেশন হবে, ওখানে প্রদাহ হবে, ওখানে ইনফ্লামেশন হয়ে ওখানে ফাইব্রোসিস হয়ে যাবে। ফাইব্রোসিস হয়ে গেলে ধরেন প্রথম বিগিনিং অফ দ্য ফাইব্রোসিস হলে ওটা হয়তো তবু ভালো করা যায়, কিন্তু আরেকটু যদি বাড়তে থাকে, ফাইব্রোসিস বেশি বেড়ে যায়, তখন আমাদের কিছু করার থাকবে না। তখন কি করবেন, ফাইব্রোসিস হয়ে গেলে তারপরে লিভার সিরোসিস হয়ে যাবে, লিভার কোনো কাজ করবে না, অথবা ক্যান্সার হয়ে যাবে। তো ওইটা কি সম্ভব? আপনি লিভার ফাইব্রোসিস লিভার কি আমি রিট্রান্সপ্লান্ট করতে পারবো আপনার একটা? এটা কি সম্ভব? সম্ভব না। তো এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়া। এই জন্য আমাদের কি করা উচিত, প্রথম কথা হচ্ছে আমার নিজের ফুডের দিকে তাকাতে হবে, আমি কি খাই, আমি কি করছি, কি কাজ করছি, কি করছে, আর তারপরে আমার ফ্যামিলি মেম্বাররা তারা কি করতেছে, তাদের ফুডটা আমি কিভাবে তৈরি করতেছি, তাদের কি খাবারটা দিচ্ছি, সেটা আমাকে মানে মনোযোগ দিতে হবে। যে এইসব জিনিসগুলো আমরা মনোযোগ না দিই, তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আলটিমেটলি তো আমাদের সব এভরিথিং লুজার। আমি একটা কথায় বলি, আমি যে বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সৃষ্টি করেছেন নর্মাল লাইফটা মেনটেন করার জন্য, নর্মাল সিস্টেম দেখিয়ে দিয়েছেন, এইভাবে চলতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাম দেখিয়েছেন, কিন্তু সেইগুলো বাদ দিয়ে আমরা এত মডার্নাইজ হয়ে গেছি, এত মেকানাইজড হয়ে গেছি যে আমরা সব উলট পালট করে ফেলতেছি, আমাদের লাইফের পুরো এত মডিফিকেশন করে ফেলতেছি, যার ফলে হচ্ছে কি আমাদের সাফারিংগুলো এগুলো আসতেছে। হ্যাঁ, প্রিপেয়ার্ড ফুডগুলো অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি। আপনি দেখেন সবাই বাইরে খাওয়ার জন্য আসতে, বাইরে থেকে রেডি ফুড এনে খাচ্ছে। কোনো মানে একটা তাজা সবজি খাবে, সে খাওয়ার চিন্তা করে, সবজি যেন খেতে দেখতে পারেন তারা। হ্যাঁ, ধন্যবাদ আপু। খুবই একটা ভালো সাবজেক্ট এটা, আমাদের যে জায়গা অনেক মানুষ এই রোগে ভুগতেছে। হ্যাঁ, আর শেষ কোনো কিছু বলবার আছে? হ্যাঁ, আরও এই বলার মধ্যে একটাই আর কি, যে আমাদের প্রথম থেকে এটা চিন্তা করতে হবে যে আমাদের লাইফস্টাইলটা কী। লাইফস্টাইলটা না, আমি একটা শর্ট যদি বলি যে খাবার দাবার, তারপরে সুগারি ফুড অ্যাভয়েড করা, চর্বি জাতীয় ফুড অ্যাভয়েড করা, তারপরে হচ্ছে এক্সারসাইজ করা, হাঁটা চলা দৌড়া, তারপরে ফ্রেশ ফুড খাওয়া দরকার, ফ্রেশ ফুড উইদাউট প্রিজারভেটিভ যেগুলো তৈরি করে খাওয়া যায়, তাজা জিনিস, এগুলো বেশি করে খাওয়া দরকার। রিল্যাক্স থাকা, তারপরে নামাজ পড়া, আল্লাহর সাথে আরও আরেকটা কথা রয়ে গেছে, রোজা রাখতে হবে, ভুলে গেছে এটা বলতে। রোজা এই যাদের ডিটক্স করার পরে কিন্তু এদের 2 সপ্তাহে 2 দিন রোজা রাখবেন, মানডে থার্সডে। হ্যাঁ, এইটা এখানে একদম কম, আমাদের কিন্তু অলরেডি অর্ডার করা মানডে থার্সডে, এটা অর্ডার করা, কিন্তু এইখানে আমি বলতেছি রোজা মাস্ট বি 2 দিন রোজা রাখতে হবে, 2 দিন করে রোজা, ফাস্টিং করতেই হবে আপনাকে। ধন্যবাদ। এটার কোনো ট্রিটমেন্ট নাই, ট্রিটমেন্ট হলে এইগুলো। ধন্যবাদ। আমরা এখন শেষের দিকে এসে পড়ছি। ভিউয়ার্স, thank you for staying with us and watching with us. Hopefully we'll see you next week. Keep well, ভালো থাকুন, সামনের সপ্তাহে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।